থ্রেট যেগুলো দিচ্ছে এগুলো কোনো থ্রেট না, এগুলো এমটি থ্রেটস। এগুলো তো বলে লাভ নাই, কি করবে? আপনি বলছেন আপনাকে থ্রেট দেওয়া হচ্ছে, আসলে কি আপনি ভয় পান এইসব থ্রেটে? আরে না, এগুলো কিসের থ্রেট? এখন যে অপবাদটা করছে যে বাংলা ছবির বিরুদ্ধে আমার ষড়যন্ত্র, এটা কি ধরনের কথা? বাংলা ছবি তো আমি নিজেই বানিয়েছি এবং মন প্রাণ দিয়ে চেষ্টা করে যে ছবিটা করেছে এটার জন্য আমি অ্যাওয়ার্ডও পেয়েছি। তারা কি কি সব কথা বলছে, পোস্টার টাঙায় না। আমরা কেন পোস্টার টাঙাই? মধ্যে পোস্টারে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি, আমরা তো অনলাইনে করি, আমরা টিকটকের মাধ্যমে করি, আমরা ফেসবুকে করি। তারা ওই মান্ধাত্তা আমলে পড়েছে, তাদেরকে ওখান থেকে বেরোয় আসতে হবে। মানে জোর গলায় বললে হবে না যে আমি মুভি বানালাম, দেখাতে হবে জোর করে, মানুষ আনতে হবে এবং এটা আমাকে প্রমোশন করতে হবে। আমি কেন প্রমোশন করবো তাদের ছবি? এটা তাদের দায়িত্ব প্রমোশন করা, আমার তো না। এটা আমার ব্র্যান্ড স্টার সিনেপ্লেক্স, এটা মাল্টিপ্লেক্স সিনেমা থিয়েটার। সো মাল্টিপ্লেক্স সিনেমা থিয়েটার এটা একটা দোকানের মতো, একটা ধরেন আপস্কেল শপ। এখন এই আপস্কেল শপে আমি কোন পণ্য রাখবো কোন পণ্য রাখবো না, এটা আমার ব্যাপার। এখন তারা যদি মানসম্মত পণ্য না তৈরি করে, হ্যাঁ, এখন তো এটা আমার দোষ না। ডিমান্ড না থাকে, এখন আমি এটা সাপ্লাই দিব কেন? তো সেই কারণে আমরা ছবিটা নামিয়ে দিয়েছি। এবং ওনার যে রিয়াকশনটা, এটা ঠিক হয় না। উনি এইটা নিয়ে এত বড় প্রেস কনফারেন্স করা, অলমোস্ট থ্রেট করা এবং আমাকে মানববন্ধন করবে, এই করবে সেই করবে এবং আমাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, এটা আসলে উচিত না। আমি কেন একটা ছবি চালাবো যেখানে একেবারে অকুপেন্সি একদমই কম, মাত্র 10% বা তার নিচে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি দেশের সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান রুহেল এমপি, মাননীয় সংসদ সদস্য। আপনাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে 3 দশকে আপনারা পাড়ি দিচ্ছেন। তখনই আপনি 3 দশকে পাড়ি দিচ্ছেন যখন আপনাদেরকে নিয়ে একটা সমালোচনার ঝড় বইছে, বিশেষ করে দুটো ছবির পরিচালক এবং প্রযোজক। তারা সংবাদ সম্মেলন করে কেউ আপনার সিনেপ্লেক্সের মধ্যে রীতিমতো বিদ্রোহ করে আপনাদের বিরুদ্ধে কামান দাগলেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমি মনে করি প্রথম যে ব্যাপারটা ঘটেছে সৌদ ভাই, আসলে একটা ছবি বানালে এটা নিজের বাচ্চার মতো। সবাই মনে করে যে মানে ছবিটাকে দেখাবে একটা জায়গাতে ভালো, যদি একটু 19-20 হয় তো তাদের তো গায়ে লাগবেই। তো আমাদের যেটা হয়েছে, একটা প্রজেকশনে আমাদের তো এতগুলো স্ক্রিন এবং টেকনিক্যাল ডিফিকাল্টিজ হতে পারে। তো ওখানে হয়তো কোনো কারণে ওনার ছবিটা যেহেতু একটু ডার্ক ছবি, এবং ওখানে হয়তো ওনার কাছে মনে হয়েছে যে এটা ঠিক মতো প্রজেকশন হচ্ছে না, এবং ওইটারই র্যান্টিং সে করেছে ওখানে। এবং এটা যদি উচিত হয় নাই যে গণমাধ্যমে এভাবে কথাটা বলা, হয়তো সিনেপ্লেক্সের কর্তৃপক্ষকে বলতে পারলেই তারা যদি বলতো যে আমার এই ছবিটা আর একটা বেটার হলে দেন, বা যেখানে আমাদের আরো ব্রাইটার প্রজেকশন আছে সেখানে দেন, তাহলে কিন্তু আমরা রিপ্লেস করে দিতাম। সেটা না করে আসলে আমি কেন করলাম আমি জানি না, হয়তো আবেগ প্রবণ হয়ে এটা করেছে। এবং আমাদের থেকে আসলে মানুষের এক্সপেকটেশন অনেক বেশি, যে আমরা এত ভালো ভালো কাজ করছি, কিন্তু এক্সপেকটেশনটা বেশি বলে হয়তো ওই জন্য ওই কাজটা করেছে। তবে এটা আউট অফ প্রপোর্শন হয়ে গেছে, আমি মনে করি একেবারে আউট অফ প্রপোর্শন। এবং এটা নিয়ে এত র্যান্টিং করা, এত কিছু করা দরকার ছিল না। এবং আমি তো সবসময় বাংলা ছবির পক্ষে, এবং ভালো ভালো ছবির প্রমোশন আমি করি। এবং আমাদের লস হলেও কিন্তু আমি বাংলা ছবি, ভালো ভালো ছবিগুলোকে আমরা টেনে যাই। তো এটার উদাহরণ কিন্তু আমি দিয়েছি আমার প্রেস কনফারেন্সে। তো আর আরেকটা যেটা হয়েছে যে ডেড বডি ছবিটা, Dead Body। হ্যাঁ। তো ইকবাল সাহেব উনি আমাকে ঈদের আগেই, মানে ঠিক একেবারে লাস্ট মিনিটে ফোন করে বলছিল, অনেক দিন থেকে আমাকে ক্যাচ করার চেষ্টা করতে, যেহেতু আমি আমার এলাকায় থাকি, এখন অন্য জায়গায় সময় দিতে হয় আমার, অনেকের ফোন আমি হয়তো ইয়ে করতে পারি। তো খুব লাস্ট মিনিটে আমাকে বললো যে ছবিটা দেখাতে হবে। এখন 14-15টা ছবি রিলিজ হয়েছে, তার মধ্যে 5টা আমরা দেখাচ্ছি। কাকে ফেলে কাকে দেখাবো, এটা তো একটা বিষয়। আর আমরা প্রতিটি ছবিটা দেখে এটা মানসম্মত কিনা এবং আমাদের যে টার্গেট গ্রুপ এই ছবিটা দেখবে কিনা, এগুলো আমাকে অনেক কিছু ভাবতে হয়। তো ওই সময় আমি বললাম যেটা সম্ভব না, এবং ওনাকে এটা আশ্বাস দিয়েছি যে ঠিক আছে, একটু ঈদের ছবিগুলো চলে যাক, আমি আপনার ছবিটা দেখাবো। এবং আমরা ছবিটা রিলিজ করেছি, কিন্তু আনফর্চুনেটলি এখানে একেবারেই দর্শক টানছে না, একেবারেই দর্শক আসছে না। আমি কেন একটা ছবি চালাবো যেখানে একেবারে অকুপেন্সি একদমই কম, মাত্র 10% বা তার নিচে? তো এটা তো আসলে ঠিক না। এখন অন্যান্য ছবি যেগুলো, যেমন রাজকুমার আমরা বন্ধ করে দিয়েছিলাম, ওটাকে আবার আমরা রিলিজ করলাম, কিন্তু ওটা কিন্তু প্রায় হাউসফুল যাচ্ছে আবার। তো আমার কথা হলো যে আমাকে তো ব্যবসা চিন্তা করতে হবে, এবং যেটা রাইটফুল ছবি যাদের ভালো করেছে
তাদেরকে আমাকে প্রাধান্য দিতে হবে। এখন আমি ওনার ছবি চলছে, এটা দর্শকের ব্যাপার। এখন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এখন যদি এটার ডিমান্ড না থাকে, এখন আমি এটা সাপ্লাই দিব কেন? তো সেই কারণে আমরা ছবিটা নামিয়ে দিয়েছি। এবং ওনার যে রিয়াকশনটা, এটা ঠিক হয় না। উনি এইটা নিয়ে এত বড় প্রেস কনফারেন্স করা, অলমোস্ট থ্রেট করা, এবং আমাকে মানববন্ধন করবে, এই করবে, সেই করবে, এবং আমাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। এটা আসলে উচিত না। একটা ইন্ডাস্ট্রিতে আমি চাই আমরা সবাই মিলে একসাথে কাজ করি। কার কি সমস্যা আছে আমরা জানি। আমি যদি ওনার কোন কোন জায়গায় ওনার সমস্যা ছিল সেটা যদি আমরা তুলে ধরতে পারতাম। আমি মনে করি ভালো ছবি তৈরি হয়, কিন্তু প্রমোশনটা ঠিক মতো করে না। তারা হয়তো সমস্ত লগ্নি তারা ছবির মধ্যে ফেলে দেয়, প্রমোশনের জন্য একটা টাকাও রাখে না, এবং তাড়াহুড়া করে রিলিজ দিয়ে দেয়। যার কারণে মানুষও জানতে পারে না ছবির ব্যাপারে। ছবিটা রিলিজ হলো, মানুষ দেখতে আসে না, তখন আমাকে নামাতে বাধ্য হতে হয়। তো এর কারণে তো এই দায়বদ্ধতা আমি নিব না। কারণ আমাকে তো যেটা করতে হবে যে দর্শক যাতে এসে স্যাটিসফাইড হয়ে ছবিটা দেখে, এবং এইসব ছবি আমাকে দেখাতে হবে। তো এই কারণে আমি বলবো যে ওনারা যেটা করেছে এটা ঠিক করেননি, যে এত বড় প্রেস কনফারেন্স করে সবাইকে নিয়ে মানে একটা সাইট তৈরি করে আমাদের বিপক্ষে কথা বলা, এটা আসলে উচিত হয় না। এতে করে একজন মাননীয় সংসদ সদস্য হিসাবে আর সিনেপ্লেক্সের কর্ণধার তো বটেই, আপনার ইমেজ কতটা ক্ষুণ্ণ হয়েছে বলে আপনি মনে করেন? আমি মনে করি সবারই রাইট আছে যা খুশি বলার, কিন্তু আহ, মানে এটা একটা জাস্টিফিকেশন থাকতে হবে। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে সিনেপ্লেক্স বা সিনেপ্লেক্স ওয়ার্ডটা কিন্তু তারা খুব ইজিলি ইউজ করছে, বা এটা কিন্তু এটা আমার ব্র্যান্ড স্টার সিনেপ্লেক্স, এটা মাল্টিপ্লেক্স সিনেমা থিয়েটার। সো মাল্টিপ্লেক্স সিনেমা থিয়েটার এটা একটা দোকানের মতো, একটা ধরেন আপস্কেল শপ। এখন এই আপস্কেল শপে আমি কোন পণ্য রাখবো, কোন পণ্য রাখবো না, এটা আমার ব্যাপার। এখন তারা যদি মানসম্মত পণ্য না তৈরি করে, হ্যাঁ, এখন তো এটা আমার দোষ না। যদি এটা ক্রেতা না থাকে, এটা আমার দোষ না। তো আমার কথা, সে যদি এটা নিয়ে র্যান্টিং করে করতে পারে, এটা মানে তার নাগরিক অধিকার এখানে আছে। এখানে আমার যারা ধরেন একটু ইন্টেলিজেন্ট লোকজন আছে, তারা তো বুঝতে পারছে। তারা অবশ্যই এটাকে মনে করছে না যে আমার কোনো ক্ষতি হয়েছে এটাকে। আপনি একজন শুধু ব্যবসায়ী নন, মাননীয় সংসদ সদস্যই নন, এর বাইরে আপনি একজন পরিচালক, প্রযোজক, এবং আপনার প্রথম ছবি নডরাই দিয়ে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন। নডরাই মানে চিটাঙের ভাষায় ডরাই না। আপনি বলছেন আপনাকে থ্রেট দেওয়া হচ্ছে, আসলে কি আপনি ভয় পান এইসব থ্রেটে? আরে না, এগুলো কিসের থ্রেট? এখন ওরা মানে ধরেন আমি যদি 80-র দশকে পড়ে আছি, 90-র দশকে পড়ে আছি, আমার চিন্তা ভাবনা। এখন 21st সেঞ্চুরি, আমাদের আগায় যেতে হবে। তারা কি কি সব কথা বলছে, পোস্টার টাঙায় না। আমরা কেন পোস্টার টাঙাই? মধ্যে পোস্টারে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি, আমরা তো অনলাইনে করি, আমরা টিকটকের মাধ্যমে করি, আমরা ফেসবুকে করি। আমরা তো মানে ডিজিটাল মাধ্যমে। আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা আমাদের যতগুলো প্রমোশন সেগুলো করি। তারা ওই মানধাত্তা আমলে পড়েছে, তাদেরকে ওখান থেকে বেরোয় আসতে হবে। দে হ্যাভ টু, এফডিসিতে যারা আছেন তাদেরকে এসে এখন 2024 তাদের চিন্তা করতে হবে ডিজিটাল যুগে স্মার্টলি কিভাবে ক্যাম্পেইন করা যায়। তাদের চিন্তা করতে হবে কী টাইপের ছবি বানালে আমাদের জেনারেশন জি যারা, তারা কি দেখবে, তাদের জন্য আমার কি বানাতে হবে। তারা শুধু মানে জোর গলায় বললে হবে না যে আমি মুভি বানালাম, দেখাতে হবে জোর করে, মানুষ আনতে হবে, এবং এটা আমাকে প্রমোশন করতে হবে। আমি কেন প্রমোশন করবো তাদের ছবি? এটা তাদের দায়িত্ব প্রমোশন করা, আমার তো না। এবং থ্রেট যেগুলো দিচ্ছে, এগুলো কোনো থ্রেট না, এগুলো এমটি থ্রেটস। এগুলো তো বলে লাভ নেই, কি করবো? আমার কথা হলো যে এগুলো না করে আমরা ওদের সাথে হ্যান্ডশেক করে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। তাদেরকে আমরা বুঝাতে চাই যে কী টাইপের ছবি বানালে চলবে। তাদেরকে বোঝাতে চাই কী ধরনের প্ল্যাটফর্মে মার্কেটিং করলে কাস্টমার আসবে। এগুলো নিয়ে আমি ওদেরকে হেল্প করব, এবং আমার হেল্পিং হ্যান্ড আমি আমার বাড়ি দিতে চাই। আমি কোনো কনফ্লিক্টে যেতে চাই না। কিন্তু তারা কেন এসব কথা বলছে আমি জানি না, বাট আমি এটা একেবারে মাইন্ড করিনি। আমি চাই যে ওনারা আসুক, আমরা একসাথে বসে সবাইকে আমি হেল্প করি। বদরুল আলম সোদের ছবিটা শ্যামা কাব্য আপনি দেখেছেন, আপনার কাছে কেমন লেগেছে? আসলে আনফর্চুনেটলি আমি সুযোগ পাইনি দেখার, আমার দেখার খুব ইচ্ছে ছিল। আমি অনেকের সাথে কথা বলেছি যারা দেখেছে, তারা বললো যে একটু স্লো, মানে ধরেন সবার জন্য না ছবিটা। আমাদের তো আমি যেটা বললাম, আমার টার্গেট গ্রুপটাই হচ্ছে একটু কম বয়স, এবং তারা ধরেন ওই অন্য টাইপের ছবি দেখবে, একটু থ্রিলার দেখবে, কমেডি দেখবে, অন্য টাইপের ছবি দেখবে। তো ওদের জন্য এটা সুটেবল না। যার কারণে আমি মনে করি ছবিটা কিন্তু ভালো শুনেছি, কিন্তু খুব স্লো। তো এটা লার্জ স্ক্রিনে মাল্টিপ্লেক্স এর জন্য ছবিটা হয়তো প্রযোজ্য না, যার কারণে দর্শক ওভাবে আসেনি। তো আমি বলবো যে মানুষের টেস্টটা যদি আরেকটু বেটার হয়, ভবিষ্যতে হয়তো আসবে।
তো তারাও হয়তো যদি প্রপারলি প্রমোশন করতে পারতো, ছবিটা ভালো চলতে পারতো বলে আমি মনে করি। ইকবালের সাথে কি এরপর আর কোনো কথা হয়েছে, যে আপনি বলছেন মানববন্ধন, থ্রেট নানা বিষয়? আমি আসলে নোনার সাথে কথা হয়নি। আমি সোশ্যাল মিডিয়াতে খুব কম থাকি। আমাকে অনেকে পাঠিয়েছে লিঙ্কগুলো, বলে যে আপনি একটু দেখেন, ওরা প্রেস কনফারেন্স করছে দেখেন। আমি খুব অবাক হয়ে গেলাম প্রেস কনফারেন্স দেখে, দ্য নেচার অফ প্রেস কনফারেন্স, মানে মানে খুব এত অ্যাটাকিং মোডে কথা বলছে তারা। আসলে এটা তো উচিত না। মানে আমি ওনাদের সাথে কাজ করতে চাই, একসাথে কাজ করে সিনেমা ইন্ডাস্ট্রিকে আগাতে চাই। এবং যে অপবাদটা করছে যে বাংলা ছবির বিরুদ্ধে আমার ষড়যন্ত্র, এটা কি ধরনের কথা? বাংলা ছবি তো আমি নিজেই বানিয়েছি এবং মন প্রাণ দিয়ে চেষ্টা করে যে ছবিটা করেছি এটার জন্য আমি অ্যাওয়ার্ডও পেয়েছি। এবং আমি চাই যে বাংলা ছবি ভালো করুক, আমি বাংলা ছবির প্রাধান্য দিই। তবে একজন যা খুশি তাই বানাবে, এটা চলবে না এবং এটা আমাকে চালাতে হবে, এরভাবে প্রেশার দিয়ে তো করা যাবে না। এবং এই জন্য আমি তো ওনাদের সাথে কাজ করা, ভবিষ্যতে কাজ করবো কিনা জানি না, মানে এদের সাথে কাজ করা তো ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি চাই যে ওনারা যেসব কথা বলেছে এগুলোতে আসলে শুধরানো উচিত এবং আরো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা আরো কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি সেই জায়গাটাতে আসুক। আপনার একটা থিয়েটারে যদি 200 আসন থাকে, মোটামুটি কতগুলো আসন ন্যূনতম পূরণ হলে আপনারা ছবিটাকে কন্টিনিউ করেন? আমার আসলে প্রত্যেকটাতে ফিজিবিলিটি আছে। যেমন আমরা হোটেল ব্যবসা করি, হোটেল ব্যবসাতে আমরা বলি 40% অকুপেন্সি থাকলে আমার সমস্ত এক্সপেন্স করে আমার একটা ব্রেক ইভেন থাকে। ঠিক একইভাবে সিনেমার জন্য আমাদের 35% হচ্ছে অকুপেন্সি রেটটা থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে একেবারে 5% চলে আসে। সেক্ষেত্রে শ্যামা কাব্য এবং ডেড বডির চিত্রটা কেমন ছিল? এটা আমার ঠিক খেয়াল নেই, তবে এটা অলমোস্ট 15-10% নিচে চলে আসছিল। হ্যাঁ, যার কারণে আমরা দেখলাম যে দর্শকদের চাহিদাও নাই। তবে কয়েকটা মুভি নিয়ে তাদের দর্শকদের অনেক কমপ্লেন ছিল যে এইসব ছবি কেন দেখানো হচ্ছে। তো যার কারণে আসলে দর্শকদেরকে আমাকে প্রাধান্য দিতে হয়, তাদেরকেও কথা আমাদের শুনতে হয়। এবং ঠিক এইভাবে আমরা কিন্তু ডিসিশনটা নিই। যেমন আমার লো পার্সেন্টেজ প্লাস দর্শকদের যে ডিমান্ড, এটা দেখে আমাদেরকে কাজটা করতে হয়েছে। 3 দশকে পদার্পণ করছেন। এই আগামী দিনগুলোতে আপনার পরিকল্পনা কি বাংলা ছবি নিয়ে, বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে, সম্প্রসারণ নিয়ে? আমি তো মনে করি যে আমরা এখন আজকে যে জায়গায় আসছি, প্রায় 21টা হল, 20 থেকে 21টা হলের মতন আমাদের, আমরা আরো 10টা হল করতে যাচ্ছি। আমি যদি আমার থ্রেশহোল্ড 100 যদি পৌঁছাতে পারে, আমি মনে করি যে কোনো প্রডিউসার তারা যদি মোটামুটি মিডিয়াম বাজেটের ছবি বানায়, 3-4 কোটি টাকাতেও ছবি বানায়, তারা কিন্তু এখান থেকে তাদের রিটার্নটা আনতে পারবে। তো আমি ওই জায়গায় পৌঁছাতে চাই। আমরা আন্ডার স্ক্রিন এবং আসলে একটা ছবি বানিয়ে এখানে 1 মাস ধরে চালায় এখান থেকে টাকা ওঠানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তবে আমি চেষ্টা করব যে আমার স্ক্রিন সংখ্যা বাড়ায়, তাদেরকে ওই জায়গাতে নিয়ে আসতে, তারা যাতে একটার পর একটা ছবি বানাতে থাকে। ভালো ভালো ডিরেক্টর এখানে আছে, ভালো ভালো প্রযোজকও আছে। তাদের সাথে আমি কাজ করতে চাই এবং আমি ভবিষ্যৎ অনেক উজ্জ্বল মনে করি। কারণ এখানে অনেক ভালো ভালো ডিরেক্টর, যেমন রায়হান রাফি আছে, তারপর আপনার হাওয়ার্ড যে ডিরেক্টর সুমন, এরকম অনেক ভালো ডিরেক্টর আছে। আমি চাই যে তারা ওই একটা ছবি বানায় যাতে বসে না থাকে, আরো ছবি বানায়। তো তাদেরকে আমি উদ্বুদ্ধ করতে চাই এবং আমি চেষ্টা করব যাতে তাদের বিনিয়োগটা ফিরে আসে বিভিন্নভাবে। এবং তাদেরকে আমি ওই সময়টা দিই। এবং আমি ওই 2-3টা মুভি কিন্তু প্রায় মাসের পর মাস চালিয়েছি। এবং আমি এমনও করেছি, আবার রিরানও করেছি, রিরান করার পরেও চলেছে। তো এগুলো হচ্ছে যে এই টাইপের মুভি খুব কম আসে, বাট আমি চাই এগুলো আরো বেশি করে আসুক। আমার কিছু লাগবে না, 5-6টা মুভি হলে হবে বছর, কিন্তু এটা হচ্ছে না। ওটা হচ্ছে 5 বছরে দেখা যাচ্ছে 5-6টা মুভি আসে, বছরে একটা করে। তো আমার 5-6টা ভালো যদি বাংলা ছবি আসে, তাহলে কিন্তু মোর দেন এনাফ। তো আমরা ওই জায়গাটায় পৌঁছাতে চাই। জাজের কর্ণধার কদিন আগে সাংবাদিকদের বলেছেন যে আপনাদের নাকি হাতে পায়ে ধরতে হয় এই ছবি নিয়ে, এজন্য নিজেই সিনেপ্লেক্সের দিকে যাচ্ছেন, মানে মাল্টিপ্লেক্স নির্মাণ করবেন। একই রকম ভাবে অন্যজনও ওই পথের কথা বলেছেন। তাদের এই বক্তব্যকে আপনি কি চোখে দেখছেন? আমি মনে করি যে আমি যেটা বললাম যে আমাদের এখানে যখন ঈদের সময় যে বিষয়টা হয়, 14টা মুভি বেরোচ্ছে, তার মধ্যে আমাকে তো 5টা সিলেক্ট করতে হবে। আমার তো ক্যাপাসিটি কম, আমি তো সবার ছবি দেখাতে পারবো না। আমার 21টা হলে আমি 14টা ছবি কেমনে দেখাবো? তো আমাকে যেগুলো খুব মানে দর্শক টানে, এই টাইপের ছবি আমাকে দেখাতে হবে। কারণ বাকিরা যদি এসে আমাকে এত রিকোয়েস্ট করে, কিন্তু আমার তো ক্যাপাসিটি নেই দেখানো। হাতে পায়ে ধরার তো কোনো প্রশ্নই হয় না। কারণ তাদের স্ট্র্যাটেজিতে ভুল আছে। তারা অন্য সময় মুভিটা ছাড়ুক,
যখন আমি বাংলা ছবি, এমনও সময় গেছে 2 মাস ধরে বাংলা ছবি পাই না, তখন কেন তারা ছবি বানায় না? তাদেরকে কেন ঈদের সময় একটা ক্রাউডেড মার্কেট ওই সময় কেন ছাড়তে হবে? তো তারা ওই সময় ছাড়ুক। আরেকটা যে তারা যদি মাল্টিপ্লেক্স করে, আমি ওয়েলকাম করবো। আমি ওদেরকে যত টেকনিক্যাল হেল্প দরকার হয়, যত স্ট্র্যাটেজি দরকার, আমি সব হেল্প করবো। আমি চাই আরো অনেক মাল্টিপ্লেক্স আসুক বাংলাদেশে। দর্শকদের অনেকেই বলে, বিশেষ করে আপনার যারা সমালোচনা করে তারা বলে যে টিকিটের প্রাইসটা সিনেপ্লেক্স একটু বেশি। এই বিষয়ে আপনার বক্তব্য কি? না, টিকিটের প্রাইস তো বেশি হবে, কারণ এখন আমাদের শপিং মলের রেন্টাল অনেক বেড়ে গেছে। আমাদের যে সাউন্ড সিস্টেম, প্রজেকশন সিস্টেম এবং আমাদের যে মেইনটেনেন্সগুলো, এগুলো অনেক হাই। আমাদের কাস্টমার সার্ভিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আমাদের কিন্তু হিউজ কস্ট। এই কস্টটাকে বেয়ার করতে গেলে টিকিট প্রাইস এটা রিফ্লেক্ট করে। আর আমি যেটা বললাম যে আমি যদি 80-র দশকে চিন্তা করি যে তখন আমরা 20 টাকা দিতাম, এখন কেন 400 টাকা? তো তখন তো তাই, আমরা স্কুল ফাঁকি দিয়ে কফি খেতাম 10 টাকা করে, এখন কফি খেতে গেলে 300-400 টাকা লাগে। তো ইটস দ্য সেম থিং। আমি একটা ভালো পরিবেশে, 5 স্টার কোয়ালিটি পরিবেশে আমি একটা ভালো সিনেমা হল করেছি, এখানে প্রাইসটা ওরকমই হবে এবং মানুষ কিন্তু যাদের কমপ্লেন করবে না। আমি যখন মফস্বলে যাব, তখন যদি আমি 150 টাকা করে টিকিট বিক্রি করি, তখন কিন্তু এই কমপ্লেনগুলো আসবে না। আমার মেইন কস্টিংটাই হচ্ছে আমার রিয়েল এস্টেট, মানে খুব এক্সপেন্সিভ রিয়েল এস্টেটের উপরে আমরা অবকাঠামোগত। এবং আমাদের যে যেন আপনি এসকেএস টাওয়ারে যান, যে সিটগুলো, একটা সিটের দাম কত, তো মানে আমাকে তো এই অবকাঠামোগুলো তৈরি করে দিতে হচ্ছে, এটার জন্য তো আমার একটা কস্ট আছে এবং এটাই আমাকে কিন্তু আমি যদি ভারতবর্ষের সাথে চিন্তা করি, আমাদের টিকিট প্রাইসের ডিফারেন্স বেশি না এবং আমরা বলতে গেলে কমই আছে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য এটাই বলতে চাই যে সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য ভালো ভালো ছবি আমরা স্টার সিনেপ্লেক্সে সবসময় প্রদর্শন করার চেষ্টা করছি, হলে এসে সিনেমাটা দেখার জন্য। কারণ আমরা জানি যে অনেক অপশন আছে, অনেক ওটিটি প্ল্যাটফর্ম আছে, নেটফ্লিক্স আছে, অনেক কিছুই আছে। তারপরে বলবো যে ভালো ছবি উপভোগ করতে গেলে হলে এসে উপভোগ করতে হবে। হলে আসুন, হলকে বাঁচিয়ে রাখতে হবে, সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন স্টার সিনেপ্লেক্সের কর্ণধার এবং চট্টগ্রাম 1 আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।